রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা, মা ও বোন সহ 16 জনের সাক্ষ্য। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাষ্ট্রপক্ষ ও পরিবারের। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা। এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। সংক্ষিপ্ত সময়ে হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। 6 নবজাতকের মৃত্যুতে মন্ত্রণালয়ের কাছে 8 দিনের প্রতিবেদন। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত রিপোর্ট কাল। পুনরাবৃত্তি বন্ধের দাবি বিশেষজ্ঞদের। অতীতে খুব কম তদন্ত রিপোর্টই মানুষ দেখেছে বা সেটা কাজে লেগেছে। এটার বিষয়ে আমাদের খোঁজ খবর রাখা উচিত। সুবিধাবঞ্চিতদের জন্যই বাজেটে গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড, জানালেন অর্থমন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধিকে জুলুম বললেন বিরোধী দলীয় নেতা। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 31,000 কোটি টাকা। তথ্য কেন্দ্রীয় ব্যাংকের। নতুন চেয়ারম্যানের অপসারণ দাবিতে আজও ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ। হাম ও উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করবে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। টেস্টের 80% খরচ বহনের ঘোষণা। Investigation 80% free for all the dengue patients. বর্ষিয়ান রাজনীতিক তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজায় মানুষের ঢল। গার্ড অফ অনার পেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মায়ের কবরের পাশে দাফন। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিবাচক ফুটবল খেলতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রথম দিনেই বাবা, মা ও বোন সহ মোট 16 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। আইন অনুযায়ী আগামী 29 কার্যদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবারের। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচার কাজ শেষ হবে। যে কোল আজ শূন্য, যে বুক আজ হাহাকারে ভরা, সেই মা যখন এজলাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন, দাঁড়িয়ে বলছিলেন ঘটনার দিন তার নিষ্পাপ কন্যা সন্তানের উপর হওয়া পৈশাচিক নির্যাতনের গল্প, তখন আদালতে পিনপতন নীরবতা। অসুস্থ বাবা অ্যাম্বুলেন্সে করে এসেছেন সন্তানের বিচার চাইতে। সন্তানের লাশের ভরে নুয়ে কাঁদ। কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটা এসে দাঁড়ান দেয়, এসে দাঁড়াতে না। বাতাস ভারী হয়ে ওঠা কক্ষে ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে উপস্থিত সবাই নির্বাক। অথচ তখনও কাঠগড়ার ওপাশে নির্বিকার দাঁড়িয়ে রামিসা হত্যার মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। অশ্রুসিক্ত চোখে ঘটনার নৃশংস বর্ণনা দেন বাবা, বোন সহ অনেকেই। আদালতের কাছে প্রত্যাশা করি আমি আমার মাসুম বাচ্চাদের নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। সবার প্রত্যাশা অনুযায়ী সংক্ষিপ্ত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। রায় কি হবে, কখন হবে ইত্যাদি এগুলো আদালতের বিষয়। সকালে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামানো হয় পল্লবীর শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি স্বপ্না খাতুনকে। পরে 9টার দিকে আনা হয় মূল আসামি সোহেল রানাকেও। আদালত প্রাঙ্গণ পার করে তাদের নিয়ে যাওয়া হয় গারদ ঘরে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন, সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছেন।
আইনজীবীরাও জানান মামলাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন বিচারক। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা, যেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ। 8 বছরের শিশু রামিসা হত্যার বিচার দেখতে এখন চাতক পাখির মতো চেয়ে পুরো দেশ। সবার প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে আগামীকাল। এরই মধ্যে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ শেষ করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিউজ 24-কে জানান, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে তদন্ত কমিটি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র একটি তদন্তের উপর ভিত্তি না করে একাধিক তদন্তের মাধ্যমে এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল 27 মে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে এরই মধ্যে নজিরবিহীন বলে বিশেষায়িত করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। ঘটনা তদন্তে 27 মে 2টি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন 72 ঘন্টার মধ্যে দেওয়ার কথা থাকলেও সময় আরও 3 দিন বাড়ানো হয়। এছাড়াও পৃথক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আদ্দিন হাসপাতাল। এই সময়ের মধ্যে শিশুদের মায়ের সাক্ষাৎকার পর্ব শেষ করেছে তদন্ত কমিটি। হাসপাতালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স সহ আনুষঙ্গিক দালিলিক প্রমাণ এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের আলামত নিয়েও কাজ চলমান রয়েছে বলে মুঠোফোনে নিউজ 24-কে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। 3 জন ভিকটিমের মা বাবার ইন্টারভিউ করা হয়েছে 6 জনের ভেতরে। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, তো ওটা আমরা এর সময় জানাতে পারবো। ওখানে যদি কোনো ওদের কোনো দায় চলে আসে তো অটোমেটিক্যালি তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখানে তো প্রশ্নই আসে না দায় মুক্তির। তিনি আরো জানান, বুধবারই প্রতিবেদন দেওয়া হবে, যেখানে শুধু চিকিৎসা অবহেলাজনিত মৃত্যু নয়, উঠে আসবে এ ঘটনার সার্বিক বিষয়, সামগ্রিক সবকিছু। কারণ সুস্থ বাচ্চা কেন মারা যাবে 3 ঘন্টার ভেতরে, এটা যে কারণেই হোক, এই কারণটাই তো খুঁজে বের করা। এমন ঘটনা পুনরাবৃত্তি বন্ধ করতে চাইলে একাধিক দীর্ঘমেয়াদী তদন্ত পরিচালনা করা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আশা করব যে অতীতে খুব কম তদন্ত রিপোর্টই মানুষ দেখেছে বা সেটা কাজে লেগেছে। তো এটা যেন আমাদের সব দিক বিবেচনা করে সব কিছু করেই তদন্তটা করা হয় এবং এই তদন্ত রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত মনে হয় এটার বিষয়ে আমাদের খোঁজ খবর রাখা উচিত। ইতিপূর্বে বহু ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও নেওয়া হয়নি যথোপযুক্ত ব্যবস্থা। 6 নবজাতকের মৃত্যুতে পুনরাবৃত্তি না করার দাবি বিশেষজ্ঞদের। কাজে লাগে এমন একটা তদন্ত রিপোর্ট আমাদের দরকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারের বাজেটে সুবিধা বঞ্চিত মানুষদের জন্যই ফ্যামিলি কার্ডকে গুরুত্ব দিচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে এই কথা বলেন তিনি। বলেন, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজানো হবে বলেও জানান অর্থমন্ত্রী, যেখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু, এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে, যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি। মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 1 মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। রামিসার মতো ফাহিমা হত্যারও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির। বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম। আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। আর তা যদি করতেই হয়,
এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম। আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপ্রিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা, আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। দেশে ব্যাংকিং খাতে আবারও বেড়েছে খেলাপি ঋণ। 3 মাসে বেড়েছে 31,448 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকায়, যা ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের প্রায় 32.26%। অর্থাৎ বিতরণ করা ঋণের প্রায় 1/3 খেলাপি হয়ে পড়েছে। খেলাপি ঋণের মধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের খেলাপির পরিমাণ প্রায় 1.5 লাখ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের বিতরণ করা ঋণের খেলাপির হার 45.85%। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এই খেলাপি ঋণ 4,16,881 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 30%। আর বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণের হার 40.26%। বিদেশি ব্যাংকের এই হার 4.82%। ডিসেম্বর 2025-এর তুলনায় 31 মার্চ 2026 ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ প্রায় 30,000 কোটি টাকার উপরে বৃদ্ধি পেয়েছে এবং যদি শতকরা হারে বলেন এটি বৃদ্ধি পেয়েছে 1.66%। দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে গ্রাহক ফোরাম। এদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানকে কেন্দ্র করে রাতেই ভার্চুয়াল বোর্ড সভায় পদত্যাগ করেছেন এমডি মোহাম্মদ ওমর ফারুক। আন্দোলনকারীদের অভিযোগ, খুরশিদ আলম বিতর্কিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী। বেলা 12টায় সংবাদ সম্মেলনে গ্রাহক ফোরাম নতুন চেয়ারম্যানের অপসারণ, পদত্যাগ করা, এমডির পুনর্বহাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং এস আলমের সম্পদ ও শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয়ের দাবি পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ব্যাংকের বিগত ফ্যাসিবাদের সময় ডিজিএম ছিলেন খুরশিদ আলম। এই খুরশিদ আলমকে কোনোভাবেই ইসলামী ব্যাংক আমরা মেনে নেব না, আমরা গ্রাহকরা মেনে নেব না। ইসলামী ভাব মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে। ব্যাংকের ক্ষেত্রে শৃঙ্খলা নিয়ে আসতে না পারেন, ব্যাংক কার্যক্রমকে গতিশীল করতে না পারেন, সেই কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অযোগ্যতা এবং অযোগ্যতার কারণে আমরা তার পদত্যাগ দাবি করি। আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলমান। কোনোভাবেই যেন থামছে না হামে আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা। হাম ও উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে মারা গেছেন একজন নার্স। এমন অবস্থায় শঙ্কায় দিন কাটছে অভিভাবকদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সুষম খাদ্য ও মাতৃদুগ্ধ রাখতে পারে কার্যকরী ভূমিকা। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালের চিত্র এটি। হামের করাল থাবায় নিস্তেজ ফুটফুটে শিশুদের জীবন। চোখের সামনে সন্তানের এমন স্থবিরতা যেন কালো মেঘের মতোই অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে অভিভাবকদের জীবন। মফস্বলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা অভিযোগ করলেন অভিভাবকরা। গ্রামে যদি এই হামের একটা চিকিৎসা বাড়াইতো, আমাগো এই ঢাকার বাড়ি আর কষ্ট করে আসন লাগতো না। জেলা পর্যায়ে ভালোভাবে চিকিৎসা করা হইতো, তাহলে আমাদের কারো ঢাকা আসা লাগতো না আর কি। ঢাকাতে যেরকম চিকিৎসাটা আছে আধুনিক, এটা যদি কুমিল্লাতে হইতো তো আমাদের লাগে অনেক ভালো হইতো। হামে আক্রান্ত হওয়ায় সন্তানকে সুস্থ জীবনে ফেরানোর প্রয়াসেই যেন আস্থার ঠিকানায় ছুটে চলছে বাচ্চার অভিভাবকেরা। আমরা গরিব মানুষ যারা আছে, বিশেষ করে এরা তো আরো বেশি কষ্টতে আছে, যে এখানে আসার কত কষ্ট। ওখান থেকে আসতে তো অনেক কষ্ট হয়, অনেক গাড়ি করে আসতে হয়। তার যদি হয়তো ওখানে যদি ভালো চিকিৎসাটা হতো তাহলে এখানে আর আসা লাগতো না। হামের বিরুদ্ধে সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। মায়ের বুকের দুধ যেন শিশু জন্মের সঙ্গে সঙ্গে পায়। আমাদের প্রতিটা বাচ্চাকে সুষম খাদ্য দিতে হবে যাতে তারা পুষ্টিহীনতা না ভোগে। ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু পুষ্টিহীনতায় ভোগে এবং যখনই পুষ্টিহীনতা থাকে তখনই তার যে কোনো রোগ মারাত্মক আকার ধারণ করে। সরকারের পদক্ষেপ এবং অভিভাবকদের সচেতনতায় হামের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। হামের সাথে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দেশজুড়ে অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। আর হাসপাতালগুলোতেও ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ছাড় থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান,
ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতার জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনে 20টি বিশেষ টিম গঠন করা হয়েছে। হামের সংক্রমণে শিশুদের অব্যাহত প্রাণহানির মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের শঙ্কায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু মোকাবেলার কার্যকরী পদক্ষেপ নিয়ে বৈঠকে উঠে আসে চিকিৎসা সংকটের কথা। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে 10% সিট ফাঁকা রাখতে হবে। এছাড়া সচেতনতা বাড়াতেও নেওয়া হচ্ছে কর্মসূচি। মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের চিপার ভিতরে পানি রাখে এইগুলি বাড়ির ছাদ আমরা ম্যান্ডেটরি করব মোবাইল কোড দিয়ে। প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির ছাদে ওই টব আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেইখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। আর ইনভেস্টিগেশন 80% ফ্রি ফর অল দ্য ডেঙ্গু পেশেন্টস। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিউজ 24-কে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগেভাগেই নেওয়া হয়েছে প্রতিরোধ ব্যবস্থা। সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজুক 3টা যৌথ আন্তঃমন্ত্রণালয় কমিটি আছে, যেটি আমি এবং মুখ্য সচিব আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে আমরা এটা মনিটরিং করছি, দফায় দফায় বসছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করছি। তো ফলে ইনশাল্লাহ আপনাদের একটু সহায়তা লাগবে, যারা মিডিয়ার পক্ষে যারা রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সবাই একটু জনগণকে সচেতন করবেন। যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ডেঙ্গুর ব্যাপারে আমার মনে হয় যে বড় ধরনের কোনো আঘাত আমাদের উপর আসবে না। মশার উৎপত্তি স্থল ধ্বংসে এলাকা ভিত্তিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জন্মভূমি ভোলার মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন। এর আগে দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার দ্বিতীয় জানাজা হয়। অংশ নেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রাম ভোলা সদরের কোরালিয়ায় অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে নেতাকর্মী, স্বজন ও স্থানীয়রা হেলিপ্যাডে ভিড় জমান। ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র, জাতীয় নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা খুব গভীর শোকাহত। তার স্মৃতি নাই এমন কোনো জায়গায় তো নেই ভাই। তিনি শুধু ভোলার নয়, ওনাই ছিলেন বাংলাদেশের অমূল্য সম্পদ। পরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তোফায়েল ভাই খালি ভোলা জেলার নেতা না, সারা বাংলাদেশের নেতা, ছাত্র তুফার নেতা এবং দেশের লোকের ভালো বুড়া খোঁজ খবর নিত। বাংলাদেশের তোফায়েল আহমেদ একজনেই, দ্বিতীয় তোফায়েল আহমেদ আসবে কিনা আমার সন্দেহ আছে। এর আগে সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ডারে আইনের বাইরে গিয়ে যে কোনো পুশিন বা পুশব্যাকের বিপক্ষে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, পুশিনের বিষয়ে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনো রকমের ইলিগেল পুশিং বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে সুফল চাকমা নামে 11 বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ির তুমব্রো 22 ফাঁড়ি বাংলাদেশ মিয়ানমার 55 নং সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন বিস্ফোরণে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা 12টার দিকে শিশুটি তার মা বাবার সাথে জুম খেতে যায়। শিশুটি খেলা করার সময় এক পর্যায়ে হঠাৎ একটি মাইন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর মরদেহ উদ্ধার করে পুলিশ। দর্শক, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী ফের দেশের সব বিপণী বিতান ও দোকান আবারও সন্ধ্যা 7টায় বন্ধ করার নির্দেশনা জারি করেছে সরকার।
আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদের আগে এই সিদ্ধান্ত ছিল সরকারের, 7টার পর বিপণী বিতান ও দোকান বন্ধের নির্দেশনা ছিল। ঈদের পর আবারও নির্দেশনা দেয়া হলো, কতটা মানছেন দোকানিরা, আর আপনি যে এলাকা আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন? ফয়সাল, আমি এই মুহূর্তে পল্লবীতে রয়েছি, মেট্রো রেলের 166 নম্বর পিলারের এখানে রয়েছে। আর এখানে হচ্ছে যে বিপণী বিতান এবং হচ্ছে দোকানগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত কেউ মানছেন আর কেউ মানছেন না। নির্দেশনা দেওয়া হয়েছে যে যত ধরনের বিলবোর্ডের যে আলোকসজ্জা রয়েছে সব কিন্তু বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে বিপণী বিতানটি রয়েছে এখানে সবগুলোই কিন্তু বলা যায় যে তাদের যে গতানুগতিক বা প্রতিদিন নিয়মিত যেই কার্যক্রম, আলোকসজ্জা নিয়ে যে কার্যক্রম, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তবে আমরা এটিও দেখেছি যে কেউ কেউ কিন্তু আবার ঠিক 7টার সময় হচ্ছে তাদের যেই বিলবোর্ডের যে আলোকসজ্জা এবং হচ্ছে বিপণী বিতান যেটি রয়েছে পুরোপুরি কিন্তু বন্ধ রেখেছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অমানার যে বা নিয়ম ভঙ্গের যে দৃশ্য সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হচ্ছে, বিদ্যুৎ বিভাগকে কিন্তু সরকার নির্দেশনা দিয়েছে যে যদি কেউ অমান্য করে সেটি কিন্তু আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু নিশ্চিত করারও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত বা আজকে সন্ধ্যায় কোনো জায়গায় কিন্তু সেই আইনের যে প্রয়োগ যে নিশ্চিত করা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। একই সাথে আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঈদের মাঝখানে ঈদকে কেন্দ্র করে হচ্ছে যে নিয়মটি ছিল এর আগে জারি ছিল, ঈদকে কেন্দ্র করে হচ্ছে কিছুটা শিথিল করা হয়েছে, আর সেটি আবার পুনরায় কিন্তু চালু করা হয়েছে। আর এখানকার যে পরিবেশ সেটি বলে দিচ্ছে যে এখানকার যে নিয়মটি সরকার করেছে সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বিপণী বিতানের যে মালিকরা রয়েছেন তারা কিন্তু সেটি মানছেন না। এই ছিল পল্লবী থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আজ সন্ধ্যা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা থেকে কমিয়ে 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুতের নতুন মূল্যের ঘোষণা আসছে আগামীকাল। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 15 থেকে 20% পর্যন্ত বাড়ানো হতে পারে। বুধবার বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের পাইকারি সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংস্থাটির কারিগরি দল গড়ে ইউনিট প্রতি 1 টাকা 25 পয়সা মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশন সেই সুপারিশ গ্রহণ করতে পারে বলে জানা গেছে। আগামী 1 জুন থেকে কার্যকর করা হবে নতুন মূল্যহার। ইরান যুদ্ধবিরতি কার্যকরে লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন ট্রাম্প। সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে কড়া ভাষায় কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরপরই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে বড় অগ্রগতির দাবি করেন তিনি। জানান, ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের উপর হামলা বন্ধে রাজি হয়েছে। বলেন, বৈরুতে নতুন করে সেনা না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু। বুধবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের কাছে হারের আক্ষেপ ভুলে সেমিফাইনালে ইতিবাচক ফুটবল খেলবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই বিশ্বাস বাংলাদেশের গোলকিপার কোচ মাসুদ আহমেদের। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে সাফে দুর্দান্ত শুরু করে বাংলার জয়িতারা। যদিও ভারতের কাছে 3-0 গোলে হেরে গ্রুপ রানার্স আপ হয় বাংলাদেশ। ফুটবলারদের বেশ কিছু ভুলের কারণে গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেমিফাইনালের আগে হাল ছাড়ছেন না কোচ পিটার বাটলার। ভারতের কাছে হারের আক্ষেপ ভুলে ফুটবলারদের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ দিচ্ছেন হেড কোচ। তাই সোমবার অনফিল্ড অনুশীলন সেশন রাখা হয়নি মারিয়া মান্ডা শিউলিদের। তবে সেমিফাইনাল যে সহজ হবে না তা ভারতের বিপক্ষে ম্যাচেই পরিষ্কার বোঝা গেছে। তারপরও নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা মঞ্চে জায়গা করে নিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।
গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবে ফুটবলাররা, এমনটাই বিশ্বাস বাংলাদেশের গোলকিপার কোচ মাসুদ আহমেদের। ইন্ডিয়ার মতো টিমের এগেইনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। বুধবার বিকেল 4:30টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।